আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমন্ত্রণ ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটরসের প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম এবং আমার সাথে আছেন ক্রিমিনাল লয়ের স্পেশালিস্ট কিউসি আমার কলিগ ডেভিড ওয়ালব্যাংক কিউসি। ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় প্রতি রবিবার দুপুর 12:30 থেকে 2টা। রবিবার লাইভ প্রোগ্রাম হয় এবং পরবর্তী মঙ্গলবার দুপুর ঠিক একই সময় 12:30 থেকে 2টা প্রোগ্রামটি আবার রিপিট দেখানো হয়, অর্থাৎ আবার পুনঃপ্রচার করা হয়। সুতরাং মাসের প্রতি রবিবার এবং মঙ্গলবার দুপুর 12:30 থেকে 2টা আপনারা ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখতে পারেন। 2002 সালে আমি আজম এন্ড কো সলিসিটরস ফার্ম এস্টাবলিশ করেছি। দীর্ঘ অনেক বছর ধরে আমি ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করে আসছি এবং আমার স্পেশালিজম হচ্ছে ক্রিমিনাল লয়ের উপর। তাই এই প্রোগ্রামে আমরা শুধু ক্রিমিনাল ল বিষয়ে আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে আমরা লাইভ প্রোগ্রামে কোনো প্রশ্ন নিই না। একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর হিসাবে আমি অনেক বছর ধরে ম্যাজিস্ট্রেটস কোর্ট এবং ক্রাউন কোর্টে ছোট বড় অনেক ধরনের কেস করে আসছি। তাই কমিউনিটির মেম্বারদের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন আমার কাছে আসে, আর সেই প্রশ্নগুলোর উপর গুরুত্ব দিয়ে আমি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের আলোচনার বিষয়গুলো ঠিক করি। আজকের বিষয়ের মধ্যে থাকবে ফ্রড অ্যান্ড মানি লন্ডারিং। We are going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. সুতরাং পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যায় অথবা ফোন করে যদি পুলিশ স্টেশনে যাওয়ার জন্য বলে, তখন সাথে সাথে আপনার পছন্দের একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে যোগাযোগ করে অ্যাডভাইস নেওয়া উচিত। আমার বক্তব্যগুলো আমি বাংলায় এবং ইংলিশে মিশিয়ে বলার চেষ্টা করব যাতে সবাই বুঝতে সুবিধা হয়। আমি বলবো আজকে হিস্টোরিক্যাল সেক্সুয়াল অ্যাবিউজের উপরে আই উইল আউটলাইন, thereafter I will pass to my colleague David Walbank QC. এটা কি হিস্টোরিক্যাল সেক্সুয়াল অ্যাবিউজটা? অনেকে শুনছেন, অনেকে এই অফেন্সের জন্য চার্জ হচ্ছে, ট্রায়াল ফেস করতে হচ্ছে। এটা আমি কখন হয় এই চার্জগুলো ওইটার উপর আমি আউটলাইন করব। Historical abuse cases have hit the headlines such as the case of Jimmy Savile. আপনারা জানেন রিসেন্টলি অনেক নিউজের মধ্যে, মিডিয়ার মধ্যে, পত্রপত্রিকার মধ্যে, টিভির মধ্যে এই যে হিস্টোরিক্যাল সেক্সুয়াল অ্যাবিউজ কেসগুলো আপনার প্রচার করা হয়েছে, ব্রডকাস্ট করা হয়েছে, এগুলো হেডলাইন হিসাবে আসছে এবং পার্টিকুলারলি জিমি সাভেলের কেস যেটা হিস্টোরিক্যাল সেক্সুয়াল অ্যাবিউজ কেস। One of the most emotive and controversial aspects of sexual offences defense work concerns these type of cases. One of the most emotive মানে emotional এবং controversial aspects of sexual offences defense work concerns these type of cases. যে একটাই এই সেক্সুয়াল অফেন্স কেসগুলোর মধ্যে এই ধরনের কেসগুলো খুব ইমোশনালি অ্যাট্রাকটিভ হয়ে যায়, খুব কন্ট্রোভার্সিয়াল অ্যাসপেক্ট এই কেসগুলোর মধ্যে আপনার আসে। এই কেসগুলো খুব ইমোশনালি ইনভলভ হয়ে যায় এবং এইটা হলো ওয়ান অফ দ্য অ্যাসপেক্ট এই সেক্সুয়াল অ্যাবিউজ মানে আপনার অফেন্স কেসগুলোর মধ্যে। This is a complex area where prosecutions are often based on the complainant's word against that of the defendant. This is a complex area. এটা খুবই কমপ্লেক্স এরিয়া। এই এরিয়া অফ ল হিস্টোরিক্যাল সেক্সুয়াল অ্যাবিউজ কেসগুলো সে আসে অনেক বছর পুরনো, 20 বছর, 30 বছর, 40 বছর পুরনো কেস, এগুলা কোর্টের মধ্যে ফাইন্ড দ্য ওয়ে টু দ্য কোর্ট। সুতরাং খুব কমপ্লেক্স এগুলো এবং মোস্ট অফটেন আপনার এই কেসগুলো কমপ্লেনেন্টস ওয়ার্ড against that of the defendant, যে কমপ্লেনেন্টের ওয়ার্ড against the defendant, যে কমপ্লেন করবে তার এভিডেন্স
মুখের বক্তব্য আর ভার্সেস ডিফেন্ডেন্ট যে অ্যাকিউজড তার বক্তব্য। There is no statute of limitations on these offenses. এই কেসগুলো এখন আর কোনো টাইম লিমিটেশন নাই, কোনো টাইম বার নাই, যতই পুরানো হোক না কেন ওই কেসগুলো এখন কোর্টে আসতে পারে, কোনো টাইমের কোনো লিমিটেশন এখন আর নাই। A good example of one of the oldest cases concerning these type of allegations originated 63 years ago, R versus Davis case. এটা অনেকে শুনছেন, এটা এক্সাম্পল অফ দ্য হিস্টোরিক্যাল সেক্স অ্যাবিউজ কেস, যেটা আপনার অ্যালিগেশনগুলো হয়েছিল 63 ইয়ার্স এগো। সুতরাং টাইমের কোনো বার, কোনো ব্যারিয়ার এখন নাই। সেই পুরনো অ্যালিগেশনগুলো, সেই পুরনো সেক্সুয়াল অ্যাবিউজ কেসগুলো এখন দে ক্যান ফাইন্ড দ্য ওয়ে টু দ্য কোর্ট। এটা হলো একটা এক্সাম্পল, আর ভার্সেস ডেভিস কেস। The police frequently receive reports of historic sexual offending. পুলিশ এখন কিন্তু প্রায় সময় পুলিশের কাছে রিপোর্ট যাচ্ছে যে তাদেরকে কমপ্লেইনেন্ট বলতেছে যে আমাদেরকে সে অনেক আগে, আমরা যখন বাচ্চা ছিলাম, আমরা যখন চাইল্ড এজ ছিল, তখন আমাদেরকে সেক্সুয়ালি অ্যাবিউজ করা হয়েছে, এবং ওগুলো এখন মানে পুলিশের কাছে তারা রিপোর্ট করে। Often involving abuse over a number of years within a family, এবং তারা বলে কি কমপ্লেনেন্টরা যে আমার ফ্যামিলির ভিতরে একজন মেম্বার আমাকে অ্যাবিউজ করেছে যখন আমি চাইল্ড ছিলাম, এবং সেটা অনেক বছর ধরে কন্টিনিউ করেছে, অনেকবার আমাকে এই অ্যাবিউজটা করা হয়েছে। অ্যাট এ স্কুল, অনেক সময় এটা স্কুলের মধ্যে অ্যাবিউজ হচ্ছে চাইল্ডরা, অর ইন রেসিডেন্সিয়াল কেয়ার হোমস, রেসিডেন্সিয়াল কেয়ার হোমের মধ্যেও এই অ্যাবিউজগুলো হতে পারে। এগুলো এখন পুলিশের কাছে ফ্রিকুয়েন্টলি এই রিপোর্টগুলো এখন যাচ্ছে, পুলিশ এগুলা ইনভেস্টিগেট করতেছে। It is now widely accepted that delay in reporting is not indicative of a false allegation. It is now widely accepted, এখন এটা সবার কাছে গ্রহণযোগ্য যে আইন প্রয়োগকারী সংস্থা, কোর্ট এবং এগুলো সব জায়গায় এখন এটা অ্যাকসেপ্টেড যে রিপোর্টিং ইন এ, আপনার দেরি করে রিপোর্ট করাটা ইজ নট ইন্ডিকেটিভ অফ এ ফলস এলিগেশন। যে সে রিপোর্ট করতেছে সে অনেক দেরিতে, সে 10 বছর 20 বছর 25 বছর পরে, এটার মানে এই নয় যে সে মিথ্যা কথা বলতেছে, এটার মানে এই নয়। সে এখনও কমপ্লেন করতে পারে পুলিশের কাছে, সে যতই পুরনো হোক না কেন, যতই দেরি হোক না কেন, পুলিশ এটাকে ইনভেস্টিগেট করবে। Therefore, cases arising out of allegations of distant events such as claim of sexual abuse from a long time ago can be challenging for the accused. যেহেতু এই কেসগুলো তারা এখন কমপ্লেন করতেছে, অনেক পুরনো কেস, অনেক বছরের পুরনো কেস এখন কোর্টের মধ্যে আসতেছে, পুলিশের কাছে তারা কমপ্লেন করছে, সুতরাং এটা যার বিরুদ্ধে কমপ্লেনটা করা হয়, অ্যাকিউজেশনটা যার বিরুদ্ধে আনা হয়, তার জন্য এটা খুবই চ্যালেঞ্জিং হয় সেই পুরনো অনেক বছরের এলিগেশনগুলো। A false allegation of historical sexual abuse is an accusation that person committed one or more acts of sexual abuse, when in reality there was no perpetration of abuse by the accused person as alleged. Okay, false allegation টা কি? historical sexual allegation গুলো, abuse গুলো, a false allegation হচ্ছে যেটা accused personের against-এ এইটা অ্যাকুজেশনটা করা হয়েছে যে সে one or more acts of sexual abuse সে করেছে, সে এক বা একের অধিকবার sexual abuse করেছে, when in reality there was no perpetration of abuse, যে কোনো আসলে ওইরকম act of committing that offense এটা হয় নাই। perpetration মানে আসলে কমিট করে নাই, সে অ্যাবিউজ করে নাই, সে সেক্সুয়াল অ্যাবিউজ সে করে নাই, তার বিরুদ্ধে যে এলিগেশনটা যেভাবে আনা হচ্ছে
ওইটা সত্য না। এটাই হলো তাদের আপনার বক্তব্য। এটা হলো ফলস অ্যাকুজেশন, ফলস হিস্টোরিক্যাল sexual abuse, false allegation. Such accusations can be brought by the alleged complainant. এই অ্যাকুজেশন গুলো আনতে পারে কে? কমপ্লেনেন্ট নিজে আনতে পারে। ওকে, সে নিজে এই অ্যাকুজেশনটা আনতে পারে, or by another person on the alleged complainant's behalf, অথবা তার পক্ষ হয়ে আরেকজনে পুলিশের কাছে রিপোর্ট করতে পারে। মনে করেন বাচ্চার বিরুদ্ধে আপনার বাচ্চাকে অ্যাবিউজ করা হয়েছে চাইল্ডহুডের মধ্যে, সেটা তার মা তার বিরুদ্ধে ওই প্রসিকিউশনটা আনতে পারে, ওই তার মা পুলিশের কাছে আপনার রিপোর্ট করতে পারে অন বিহাফ অফ দ্য চাইল্ড, মানে বাচ্চার পক্ষ হয়ে। From these type of allegations determined to be false, only a small portion originated with the child. যেইগুলা মিথ্যা প্রমাণিত, মিথ্যা বলে পরিগণিত হচ্ছে যে চাইল্ড অ্যাবিউসের কেসগুলো, এগুলা স্মল পোরশন, মানে অল্প সংখ্যক কেস যেগুলা অরিজিনেটেড উইথ দ্য চাইল্ড, যেগুলো বাচ্চা নিজে কমপ্লেনগুলো করেছে। মোস্ট ফলস অ্যালিগেশনস অরিজিনেটেড উইথ an adult bringing the accusation on behalf of a child. ওকে, এই ফলস অ্যাকুজেশন গুলো কিন্তু প্রায় সময় আসতেছে যে বাচ্চার পক্ষ হয়ে আরেকজনে পুলিশের কাছে কমপ্লেন করতেছে, যে অন বিহাফ অফ দ্য চাইল্ড আরেকজন পুলিশের কাছে রিপোর্ট করতেছে, বাচ্চা নিজে করতেছে না। and of those a large majority occurred in the context of divorce or some other form of retribution. মানে রেট্রিবিউশন মানে রিভেঞ্জ নেওয়ার জন্য। অনেক সময় মহিলারা করে কি, ডিভোর্স হয়ে গেছে, যেগুলো ফলস অ্যাকুজেশনগুলো হচ্ছে এগুলো মোস্ট অফ দ্য টাইম দেখা যাচ্ছে কি ডিভোর্সড ওয়াইফরা অ্যাকুজেশনটা করে, এই কমপ্লেনগুলো করে, অথবা আদার ফর্ম অফ রেট্রিবিউশন মানে অন্য ধরনের একটা রিভেঞ্জ নেওয়ার জন্য, একটা প্রতিশোধ নেওয়ার জন্য এই ফলস অ্যাকুজেশনটা করা হয়েছে। মোস্ট অফ দ্য টাইম আপনার ফলস অ্যাকুজেশনগুলো যেগুলা বাচ্চার চাইল্ডের থেকে ডাইরেক্ট আসে না, অন বিহাফ অফ দ্য চাইল্ডের যে অ্যাকুজেশনগুলো করে, যারা করে তারা অনেক সময় এগুলোর করার জন্য এগুলোর পিছনে কারণ থাকে, যেহেতু তারা ডিভোর্সড, অ্যাক্রিমোনিয়াস ডিভোর্স হয়েছে, এখন সে হাজব্যান্ডের এগেনস্টে ফলস অ্যাকুজেশন আপনার করছে, অথবা একটা রিভেঞ্জ নেওয়ার জন্য, একটা প্রতিশোধ নেওয়ার জন্য। More often than not, there is little in the way of physical evidence. এই হিস্টোরিক্যাল সেক্সুয়াল অ্যাবিউস কেসগুলো, সে 30 বছর, যখন বাচ্চার বয়স ছিল 7 বছর, 8 বছর, 10 বছর, এখন বাচ্চার বয়স হয়ে গেছে মনে করেন 30 বছর, সে এখানে কোনো ওই বাচ্চা অবস্থায় তাকে অ্যাবিউজ করা হয়েছে, এখানে কোনো ফিজিক্যাল এভিডেন্স, যে ডিএনএর যে এভিডেন্স, এগুলো যে অ্যানালাইজ করবে সিমটমগুলো, আর এত বছর পরে থাকে না। সুতরাং যখনই আপনার এই হিস্টোরিক্যাল সেক্সুয়াল অ্যাবিউস কেসগুলা কোর্টের মধ্যে যায়, সে অনেক পুরনো কেস, এগুলো খুবই চ্যালেঞ্জিং হয়ে যায় আমাদের ডিফেন্ডেন্টদের জন্য, অ্যাকিউজড পার্সনের জন্য, কারণ এটা তখন দাঁড়ায় কি কমপ্লেনেন্টের ওয়ার্ড এগেইনস্ট দ্য ডিফেন্ডেন্টস ওয়ার্ড। কাকে জুরি বিলিভ করবে? 12 জন জুরির মধ্যে যদি 8 জন যদি বলে যে গিলটি, তখন গিলটি, যদি 9 জন যদি বলে গিলটি, তখন গিলটি না। I will go back to my colleague David Wallbank QC. দর্শক, আপনারা ডেভিড ওয়ালব্যাংক QC কে আগেও দেখেছেন, সে দীর্ঘ প্রায় 35 বছরের কাছাকাছি এক্সপেরিয়েন্সড স্পেশালিস্ট আপনার কিউসি, ক্রিমিনাল লয়ার স্পেশালিস্ট কিউসি। ওনার আরেকটা ভেরি ইম্পর্ট্যান্ট, উনি একটা এখন যে কাজ করতেছেন, দ্যাট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার ভিউয়ার্স। এভরিবডি শুড কিপ অ্যান আই অন দিস আপডেটস। উনি লিগাল আপডেটগুলো করেন একটা সাইটের মধ্যে, যেটা crimecast.law, ডেভিড ওয়ালব্যাংক QC। এখানে বিভিন্ন ভিডিও, বিভিন্ন কেস সামারি, লেটেস্ট কেস যেগুলো হচ্ছে প্রত্যেক উইকলি উনি আপডেট দিয়ে থাকেন। হিউজ ওয়ার্ক, ইজ এ ভেরি বিগ কমিটমেন্ট ডেভিড ইউ আর ডুইং। দিস ইজ এ
very, very, the challenging and then commitment that on a regular basis he is giving the video update, case update on the legislations, on the case statutes এবং case law, এগুলোর উপর he is doing all the regular updates. আপনারা এগুলো দেখতে পারেন crimecast.law, CRIMECASTWLAW. কেউ যদি বড় মার্ডার কেস, রবারি কেস, কিডন্যাপিং কেস, সিরিয়াস কেসের মধ্যে পড়েন, আপনারা অনেক সময় এগুলো রিভিউ করতে পারেন ডেভিড ওয়ালব্যাংক কিউসির এই সাইটে যাইয়া, যেখানে আপনি মোস্ট লেটেস্ট আপডেটগুলো পাবেন কেস ল এর উপরে এবং স্ট্যাটিউটের উপরে। আই গো ব্যাক টু মাই কলিগ David Walbankius. Do you want to talk something about this crimecast.law, please, David? How do you spend all this time? It's a big commitment. It's a very big commitment. Yeah, tell for our viewers, this is so important for everybody to keep them updated on this, the legislations and case laws. Yeah, well, it's certainly a new way of keeping people up to date on recent developments in the criminal law. I mean, until now, you normally either have to read judgments which come out from the Court of Appeal or the Supreme Court or the Divisional Court, whatever it may be, or there are some services where you can see sort of written summaries, but they tend to be relatively brief. This is something new, I hope, and certainly so far the reception for it has been very encouraging. Essentially, 5 days a week, 5 p.m. every weekday, Monday through to Friday, we release a video case review, normally around 20 minutes long, which is me talking to camera and giving a summary of a recent case that has been decided by one of those courts. Starting with the facts that occurred, in the order in which they happen, so taking them chronologically, and then seeing how those facts fed through into the criminal justice system, and then going to the very last judgment that was given in the case. So whichever court, whichever appeal court the case reached, I then tried to give a fairly clear and fairly succinct summary of the reasoning, the legal reasoning of the court last determine the case, and is aimed both at lawyers but also at the lay person, at the public, because many of these cases are cases which have been in the news, and I'm hoping we'll find it of interest, because they'll understand slightly better perhaps than I do just from watching a news item why a case has ultimately been decided the way it has been decided. And you said very kindly it's a big commitment. In a sense it is, but actually I find it very interesting. It's quite fun from my point of view, and it's just a question of reading the judgments, analysing them, and then trying to explain in layman's terms how the case developed and how the case was decided. And as I say, 5 days a week, 5 o'clock every weekday, Monday to Friday, we release a new video. We started off beginning of October just as a sort of taster with my top 50 cases of 2019. Excuse me, we're now releasing day by day my top 50 cases of 2020, released over a period of about 10 weeks from the 1st of October effectively through until mid-December or Christmas. And then next year we will start releasing on weekdays much more recent cases. So anyway, if it's of any interest to anybody who's watching, I'll be it's a very, very important job. You know that I always instruct the chambers who does the criminal law, purely criminal law. I don't like the chambers who are doing all sorts of things, everything. I always instruct the chambers who are purely on the criminal defense work or prosecution work. And this type of work is not only the huge challenge and commitment. I don't think anybody else, David, has taken this initiative that you have taken now, and this is a big commitment in your daily life, daily hours of work, on top of your court commitments. You are doing it on a regular basis. Absolutely. It's quite interesting.
running alongside my day-to-day practice, because I am in court these days trying cases, and I deal with this outside court hours, obviously. But so far so good. It seems to be working out. And you're quite right. We do across the full range of criminal cases. So although crime is a specialism, it encompasses a wide range of offences and a wide range of issues which come up. So Yeah. as I say, hopefully it will be of interest to some of your viewers. Yeah, I just tell our viewers in Bengali just few words. The crimecast.law is a very very important আপনার সাইট। দর্শক আপনারা যাইতে পারেন, আপনারা দেখতে পারেন যেটা ডেভিড ওয়ালব্যাংক কিউসি, ওনার যে কি এক্সপেরিয়েন্স, ওনার যে কি এক্সপার্টিস, এটা আপনারা বুঝতে পারেন যে প্রত্যেক সপ্তাহে আপনার যে কেস ল যেগুলো হচ্ছে রিসেন্ট কেস ল এর উপরে ডেভিড ওয়ালব্যাংক কিউসি আপডেট দিচ্ছেন, এবং রিসেন্ট স্ট্যাটিউট যেগুলো চেঞ্জ হচ্ছে ওগুলোর উপর আপডেট দিচ্ছেন, এবং উনি বলতেছেন কি লেম্যান ল্যাঙ্গুয়েজে দিচ্ছেন ওই সাইটের মধ্যে। তার মানে everybody can understand it if they go to that site, if they read those the summaries. So it's a very important site. It is only can be done by the people who have the huge experience and expertise in the field of law, in the field of work they practice. And David Walbank QC উনি ক্রিমিনাল ডিফেন্স ব্যারিস্টার এবং কিউসি সে দীর্ঘ প্রায় 35 বছরের কাছাকাছি উনি আপনার the QC এবং ব্যারিস্টার। I will go back to my colleague again, David Walbank QC. So you can now start on the fraud and money laundering maybe Certainly. today? Yeah? Yeah, absolutely. I'm very conscious that so far it sounds like it's been one long plug for the crimecast.law, so I apologise for that. But Yeah. You've asked me, Shafi, to come along and talk about fraud offences in the English criminal law. And I suppose the first point to make is that, somewhat surprisingly, given what you might think would be the central importance in any system of criminal law of offences of deception and fraud, the position in our law has been fundamentally revised even as recently as this year, for reasons I'll come on to explain. And even the main Act of Parliament that sets out the main fraud offences is relatively recent. It was passed in 2006, which may not sound terribly recent to your viewers, but believe me, in the context of the long history of the English criminal law, it is relatively recent. The Fraud Act of 2006 fundamentally revised the position in relation to fraud offences in criminal law. In effect, the main provision of that Act, Section 1 of the Fraud Act of 2006, created a general offence of fraud that can be committed in three main different ways. Firstly, by dishonestly making a false representation, that is to say, an untrue or misleading representation, with a view to making a gain for yourself or another, or with intent to cause loss to someone else, or with intent to expose another person to the risk of loss. That's called fraud by false representation, and that's the first main way in which the new fraud offence under the 2006 Act can be committed. The second main way in which that main fraud offence can be committed is called fraud by failing to disclose information, specifically by dishonestly, and again with a view to gaining for yourself or another, or with a view to causing loss to another, or with intent to expose another to the risk of loss, if you fail to disclose information which you are under a legal duty to disclose. And I'll come on to explain what I mean by that in a little bit more detail in a moment. But that's the second main way of committing the main fraud offence under the Fraud Act 2006, failing to disclose information which you are under a legal duty to disclose. I think we have to go for a short break now. We will Absolutely. start from that point in the next segment. Yeah? Certainly. দর্শক, আমরা একটা শর্ট ব্রেকে যাচ্ছি। আমি আজম এন্ড কো সলিসিটরসের প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম, এবং আমার সাথে আছেন আমার কলিগ ডেভিড ওয়ালব্যাংক কিউসি। সবাই আমাদের সাথে থাকুন।